আজ আমরা এমন একটা কেস স্টাডি নিয়ে কথা বলতে যাচ্ছি যা আক্ষরিক অর্থেই রাতের ঘুম কেড়ে নেওয়ার মতো। এটা নিছক কোনো ভয়ের গল্প নয়, বরং একটা পরিত্যক্ত ডায়েরির পাতা থেকে উঠে আসা এক ভয়ঙ্কর বাস্তবতার দলিল। প্রাচীন বাংলার এক গাছমছমে লোককথা কিভাবে একজন আদ্যপান্ত বিজ্ঞানমনস্ক মানুষের জীবনকে চিরতরে গ্রাস করে নিয়েছিল, আজ আমরা ধাপে ধাপে সেটাই উন্মোচন করব। এই ঘটনাটি আমাদের এমন এক অভিজ্ঞতার মুখোমুখি দাঁড় করাবে যা হয়তো আমাদের চেনা জানা সব লজিক আর ধারণাকেই পুরোপুরি পাল্টে দেবে। একটা পরিত্যক্ত ডায়েরির একদম শেষ পাতায় কাপা কাপা হাতে লেখা এই বাক্যটি দিয়েই আজকের মূল আলোচনা শুরু করা যাক। যুগ যুগ ধরে অতি প্রাকৃত জগৎ বা লোককথার যে নিয়মগুলো আমরা সত্যি বলে জেনে এসেছি, জাস্ট এই একটা লাইন সেই সব নিয়মকে একেবারে গুড়িয়ে দেয়। একটু খেয়াল করলে দেখা যাবে সবচেয়ে আতঙ্কের বিষয়টা লুকিয়ে আছে শেষ লাইনে। ডাকটা আমার নিজের ভেতর থেকে আসছিল। মানে বিপদ শুধু বাইরের অন্ধকারেই লুকিয়েছিল না, সেটা শিকারের খুব গভীরে তার মস্তিষ্কের ভেতরে প্রবেশ করেছিল। ডায়েরির ওই শেষ লেখাটা ঠিক পরের দিন সকালে কি ঘটেছিল। সকালে গ্রামের মানুষ যখন ডাকবাংলোর দরজা ভেঙে ভেতরে ঢোকে, তারা দেখে পুরো ঘরটা সম্পূর্ণ ফাঁকা। টেবিলের উপর শুধু পড়ে আছে ওই একটা ডায়েরি। কিন্তু সবচেয়ে চমকে দেওয়ার মতো বিষয় হলো বাইরের ভৌত প্রমাণগুলো। ডাকবাংলোর বাইরের ধুলোমাটির রাস্তায় একজোড়া পায়ের ছাপ পাওয়া যায়, যা সোজা চলে গেছে পাশের গভীর শ্মশানের দিকে। আর পায়ের ছাপগুলো কিন্তু কোনো সাধারণ মানুষের ছিল না, সেগুলো ছিল পেছনের দিকে ঘোরানো, মানে একেবারে উল্টো পায়ের ছাপ। আর এই একটা জিনিসই পুরো রহস্যের তীব্রতাকে এক ধাক্কায় বহুগুণ বাড়িয়ে দেয়। আচ্ছা, তো এই পুরো রহস্যের শুরুটা হলো কিভাবে? চলুন সেই অভিশপ্ত ডাকবাংলোর অন্তর্ধানের ঘটনাটা একটু ফেরা যাক। যাকে নিয়ে এই ঘটনা, তার নাম অনিমেষ। পেশায় একজন লোক গবেষক হলেও মানুষটা ছিলেন অত্যন্ত বাস্তববাদী এবং একদম কট্টর বিজ্ঞানমনস্ক। প্রাচীন বাংলার অলৌকিক বিশ্বাস আর লোককাহিনী নিয়ে দিনরাত কাজ করলেও তিনি নিজে এসব কুসংস্কারে বিন্দুমাত্র বিশ্বাস করতেন না। আর ঠিক এই কারণেই তার অন্তর্ধানের ঘটনাটা এতটা অস্বস্তিকর। কারণ একজন যুক্তিবাদী মানুষ, যিনি প্রতিটি ঘটনাকে লজিক দিয়ে বিচার করেন, তিনি কিভাবে এমন একটা অবাস্তব ফাঁদে পা দিলেন? এখন অনিমেষের সাথে ঠিক কি ঘটেছিল সেটা পুরোপুরি বুঝতে গেলে আমাদের একটু পেছনের গল্পটা জানতে হবে। মানে যে নির্দিষ্ট লোককথাটা নিয়ে তিনি কাজ করছিলেন সেটা সম্পর্কে। বাংলার লোকসমাজে অত্যন্ত পরিচিত একটা নাম হলো নিশির ডাক। সোজা কথায় রাতের অন্ধকারের এক অপশক্তি যা তার শিকারকে মৃত্যুর দিকে টেনে নিয়ে যায়। তবে সবচেয়ে ভয়ঙ্কর দিকটা কি জানেন? এরা কিন্তু কোনো বিভৎস রূপ নিয়ে সামনে আসে না, বরং অত্যন্ত নিখুঁতভাবে শিকারের খুব প্রিয় বা পরিচিত কোনো মানুষের গলার আওয়াজ নকল করে। অর্থাৎ মানুষের ভালোবাসা আর চেনা মানুষদের প্রতি যে ইমোশন, সেটাকেই এরা সবচেয়ে মারাত্মক অস্ত্র হিসেবে ব্যবহার করে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো এই সুনির্দিষ্ট নিয়মগুলো, যা যুগ যুগ ধরে এই অপশক্তিটি মেনে চলে বলে লোককথায় প্রচলিত। এরা কেবল গভীর রাতেই ডাকে এবং চেনা গলার স্বর ব্যবহার করে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মটা হলো এরা কেবল একবারই ডাকবে, একবারের বেশি কখনোই নয়। যদি কেউ সেই ডাকে সাড়া না দেয়, তবে এই অপশক্তি তার কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু একবার যদি কেউ সাড়া দিয়ে ফেলে, তবে সে সম্পূর্ণ সম্মোহিত হয়ে নিজের মৃত্যুর দিকে হেঁটে চলে যায়। আর অনিমেষ এই প্রতিটি নিয়ম সম্পর্কে খুব ভালোভাবেই অবগত ছিলেন। কিন্তু ওই যে ডায়েরিটার কথা বলছিলাম, সেই ডায়েরির পাতাগুলো ঘাঁটতে গিয়ে দেখা গেল পরিস্থিতি একদম অন্যরকম হতে শুরু করেছিল। ডায়েরিতে লেখা রাতের ওই ঘটনাগুলো পড়লে রীতিমতো ভয় কাজ করে। রাত ঠিক 2টোর সময় তুমুল বৃষ্টি আর মেঘের গর্জনের মাঝেই হঠাৎ এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসে চারপাশে। এরপর ঠিক 2:15 আসে প্রথম ডাক। বন্ধ দরজার ওপাশ থেকে অনিমেষের মায়ের গলা শোনা যায় যে দরজা খোলার অনুরোধ করছে। অনিমেষ তখনও নিজেকে শক্ত রাখেন। কিন্তু ঠিক 5 মিনিট পর রাত 2:20 আসে দ্বিতীয় ডাক। এবার সেই একই গলা আরও করুণ সুরে ঠান্ডার হাত থেকে বাঁচার আকুতি জানায়। আর ঠিক এই জায়গাতেই সব হিসেব উল্টে যায়। তৈরি হয় এক ভয়ঙ্কর অসঙ্গতি। লোককথার কড়া নিয়ম ছিল নিশি শুধু একবার ডাকে। অনিমেষ এই নিয়মের ওপর ভরসা করেই নিজেকে নিরাপদ ভেবেছিলেন, কিন্তু তার বাস্তব অভিজ্ঞতা ছিল সম্পূর্ণ ভিন্ন। মাত্র 5 মিনিটের ব্যবধানে দ্বিতীয়বার ডাক আসাটা প্রমাণ করে দেয় যে অনিমেষ নিজেকে রক্ষা করার জন্য যে লজিক বা নিয়মের ওপর নির্ভর করছিলেন, তা তার চোখের সামনেই ভেঙে পড়ছিল। এরপরই শুরু হলো আসল লড়াই, মানে লজিক আর এক ভয়ঙ্কর অলৌকিক সম্মোহনের টানাপোড়েন। ডায়েরিতে লেখা শারীরিক অনুভূতির বর্ণনাটা রীতিমতো গায়ে কাঁটা দেওয়ার মতো। লোককাহিনীর সব নিয়মকানুন জানা সত্ত্বেও অনিমেষের মনে তীব্র কৌতূহল আর ভয়ের এক দ্বন্দ্ব শুরু হয়। এক পর্যায়ে তার পা দুটো যেন নিজের অজান্তেই দরজার দিকে এগোতে থাকে,
যৌক্তিক মন তখন আর শরীরকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছিল না। তিনি যখন দরজার হাতলটা ধরলেন তখন অনুভব করলেন যে কাঠটা বরফের মতো ঠান্ডা হয়ে আছে। এটা ছিল সেই অলৌকিক সম্মোহনের চূড়ান্ত প্রমাণ। এখানেই সবচেয়ে বড় যৌক্তিক প্যারাডক্সটা এসে দাঁড়ায়। অনিমেষের মাথায় তখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, মা যদি শত মাইল দূরে ফোনের লাইনে থাকেন, তবে এই গভীর রাতে শ্মশান ঘেঁষা ডাকবাংলোর দরজার ওপাশে মায়ের গলায় কে ডাকছে? মোবাইলটা হাত থেকে পড়ে যাওয়ার পর পরিস্থিতি কিন্তু আর শুধু সূক্ষ্ম মনস্তাত্ত্বিক ভীতির মধ্যে আটকে থাকল না, বরং সরাসরি এক আগ্রাসী রূপ নিল। দরজার ওপাশ থেকে মিষ্টি ডাকের বদলে শুরু হলো এক বিকট খসখসে হাসি, যা কাছের জানলাগুলোকে পর্যন্ত থরথর করে কাঁপিয়ে দেয়। এরপর শুরু হয় দরজায় সজোরে ধাক্কা, যেন কোনো বিশাল শক্তি দরজাটা ভেঙে ফেলতে চাইছে। ঘরের ভেতর জ্বলতে থাকা হারিকেনের আলোটা কাঁপতে কাঁপতে ধপ করে নিভে যায়, আর ঠিক তখনই দরজার নিচ দিয়ে আলকাত্রার মতো কুচকুচে কালো এক তরল ছায়া ঘরের ভেতর প্রবেশ করতে শুরু করে। ফ্যাকাশে চাঁদের আলোতে সেই ভীতিকর মুহূর্তটা চরম রূপ নেয়। মেঝে ফুঁড়ে আসা তীব্র ঠান্ডা হাওয়ার মাঝে সেই কালো ছায়াটা আস্তে আস্তে দেয়াল বেয়ে ওপরে উঠতে থাকে, আর চোখের সামনে তৈরি হয় বিশাল এক অবয়ব, যার কোনো চোখ নেই, মুখ নেই। এটা কোনো মানুষের রূপ নয়, বরং অন্ধকারের এক চরম অমানসিক রূপ, যা অনিমেষের একেবারে সামনে এসে দাঁড়ায়। আজকের এই আয়োজনের একদম শেষ পর্যায়ে এসে এমন একটা সত্য সামনে আসছে যা আক্ষরিক অর্থেই শির দাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত নামিয়ে দেয়। সেই বিশাল চোখ মুখহীন অবয়বটা যখন কথা বলে উঠল, সেটা কিন্তু আর অনিমেষের মায়ের গলা ছিল না। চারপাশ থেকে ভেসে আসা সেই কণ্ঠস্বরটি ছিল খোদ অনিমেষের নিদেরই বলার প্রতিধ্বনি। অর্থাৎ ভয়ের সবচেয়ে চরম রূপটা বাইরের কোনো অজানা দানব নয়, বরং নিজেরই প্রতিচ্ছবি। এই ঘটনাটি এক গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় আমাদের। নিয়ম ভেঙে ফেলা এই নিশির ডাক কি কেবলই প্রাচীন লোককথার কোনো দানব, নাকি তা মানুষের অবচেতন মনের গভীরে লুকিয়ে থাকা এক অন্ধকার ফাঁদ, যা থেকে পালানোর আদৌ কোনো পথ নেই? এই চরম আর অস্বস্তিকর প্রশ্নটা নিয়েই আজ শেষ করছি আমাদের এই বিশ্লেষণ।